হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিকের ওপর ভিডিও বানানোর জন্য আমি চলে এসেছি। কিছুদিন ধরেই ইউকেতে নতুন ভিসার কিছু রুলস এসেছে। তোমরা অবশ্যই সেটা নিয়ে অনেকেই শুনেছো। বাট আমার কাছে তারপর থেকে এত মেসেজ এসেছে যে যারা নতুনভাবে ইউকেতে শিফট করার জন্য বা কোনো জব নেওয়ার জন্য প্ল্যান করছে, তারা আমাকে প্রচুর প্রশ্ন করেছে যে এখন কি ইউকের অবস্থা কিরকম বা যাওয়াটা ঠিক হবে কিনা বা যদি অ্যাপ্লাই করি পাবো কিনা। তো দেখো, ভিসার ব্যাপারে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে কিছু বলবো না, কারণ ভিসার যে নতুন নিয়মগুলো এসেছে সেগুলো এখনো হোয়াইট পেপারে এসেছে। সেগুলো এখনো কোনটা কতটা কনফার্ম হবে বা কতটা চেঞ্জ হবে কোনোটাই কিন্তু ফাইনাল কিছু আসেনি। প্রচুর লোকে ভিউয়ার্স বাড়ানোর জন্য এই টপিকের ওপর অনেক অনেক ভিডিও বানিয়ে ফেলেছে। বাট আমি আজকের ভিডিওতে সেই নিয়ে তোমাদেরকে কিছু বলবো না। আমি তোমাদেরকে অন্য একটা রিয়েলিটি নিয়ে বলবো, যেটার ওপর ভিত্তি করে তোমরা ডিসাইড করতে পারো যে যদি তোমাদের ভিসা হয়েও যায় কোনোভাবে, তো তবে তোমরা আসবে কি আসবে না, বা ঠিক কত টাকা স্যালারি পেলে তোমাদের এখানে আসাটা সুইটেবল হবে। আমি সেই ব্যাপারে তোমাদের আজকে কিছু বলবো। আমার এই লাস্ট মানে ৭-৮ মাস ধরে আমি যে ইউকেতে রয়েছি, এর আগেও আমি ইউকেতে থেকেছি তোমরা জানো, এবং এখনো আমি আবার নতুনভাবে এই বছরে এসেছি যখন, তখনকার এক্সপেরিয়েন্স আমার সব মিলিয়েই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটা বানাবো। ভিডিওতে সমস্ত টপিক শেয়ার করব এবং তারপর ডিসিশন নিয়ে তোমরা ভেবে দেখো যে তোমরা এখানে আসবে কি আসবে না। কারণ দেখো, আমি কাউকে ডিমোটিভেট করতে চাই না আমার ভিডিওর মাধ্যমে। আমি নিজেই দেশে আছি, তখন তোমরা বলবে যে তুমি কেন তাহলে আছো? তুমি আছো এদিকে আমাদেরকে কেন বলছো যে এসো না বা এসো? তো আমি কাউকেই কোনো কিছু সাজেশন দিতে চাই না। যে যার নিজের সাজেশন নিজেই নেওয়ার জন্য যথেষ্ট ক্যাপেবল। কিন্তু কিছু, কিছু পয়েন্টস আছে যেগুলো আমার ফিল হচ্ছে এখন এখানে এসে। তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক হেল্প হবে ডিসিশন নিতে যে তোমরা আসবে কি আসবে না। কারণ হোয়াইট পেপারে যে রুলসগুলো এসেছে সেগুলো তো অবশ্যই তোমরা কিছু, কিছু জানতেই পেরে গেছো যে ভীষণ স্ট্রিক্ট রুল করে দিচ্ছে এখন সবার জন্যই। তাছাড়াও ইউকের এক্সপেন্স, মানে থাকার জন্য যে এক্সপেন্স এখন এতটাই বেশি হয়ে গেছে এবং ডে বাই ডে এটা এতটাই বেড়ে যাচ্ছে। তো আমার মতে এই এক্সপেন্সটা তোমাদের খুব ভালোভাবে জানা উচিত যে ইউকেতে মানে একটা লাইফস্টাইল চালানোর জন্য তোমাদের ঠিক কী ধরনের খরচা হতে পারে, এবং সেটার ওপর ভিত্তি করে তোমরা ডিসাইড করতে পারো যে তোমরা ঠিক কত টাকা স্যালারির প্যাকেজে জব পেলে তোমরা এখানে আসতে পারো। তাই আজকে আমি তোমাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা জিনিসের কি, কি কস্ট আমাদের এখানে থাকার এক্সপেরিয়েন্স থেকে আমরা ফিল করছি সেগুলো তোমাদেরকে ব্রিফ করে বলছি। তাহলে তোমরা একটা মানে হিসেব করে নিতে পারবে যে কত টাকা স্যালারি হলে তোমরা এখানে এসে আরামসে জীবন কাটাতে পারবে, বা ফ্যামিলি নিয়ে আসতে পারবে কি পারবে না, বা একা আসবে সব ব্যাপারটাই তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। কারণ ফ্যামিলি নিয়ে আসার জন্য তো এখন অনেক বেশি রেস্ট্রিকশন হয়ে গেছে এখানে। ভিসাতে নতুন যে রুলসগুলো আসতে চলেছে সেগুলো ফ্যামিলির ওপরে আরো বেশি করে চাপানো হচ্ছে। যে হাই পেড স্যালারি না হলে ফ্যামিলি নিয়ে তুমি এখানে আসতে পারবে না, বা ফ্যামিলির লোকও এই দেশে কোনো কন্ট্রিবিউট করছে কিনা সে ধরনের জিনিসপত্রের ব্যাপারেও অনেক কিছু দেখা হচ্ছে। তো সেগুলো নিয়ে অন্য একদিন অন্য একটা ভিডিও বানাবো, যখন এই টপিকটা পুরোপুরি কনফার্ম হয়ে যাবে, ভিসার রুলসগুলো কনফার্ম হয়ে যাবে, আমি তখনই ভিডিও বানাবো। তার আগে আমি কোনো কিছু ভুলভাল তোমাদের সাথে বলতে চাই না। কারণ মানে আননেসেসারি আমি তোমাদের মনে ভয় ক্রিয়েট করতে চাই না। তোমরা যদি নিজেদের ভিসা এপ্লাই করে পেয়ে থাকো, তাহলে আসবে কিনা, কত টাকা স্যালারির জব পেয়েছো সেটার উপরে আমি একটা ভিডিও বানাতে চলেছি আজকে। সো চলো শুরু করি ফার্স্ট টপিকটা। ফার্স্ট হচ্ছে এখানে রেন্টিং বা বাড়ি। বাড়ি কেনা তো এখন ছেড়েই দাও, কারণ ভিসার রুলস নতুনভাবে আসতে চলেছে। প্লাস এত কস্টলি হয়ে গেছে এখানে বাড়ির দাম এখন, কেনা তো পসিবল নয়। তো ফার্স্টেই তোমরা যখন এখানে আসবে তোমাদের একটা অ্যাকোমোডেশন দরকার হবে, তার জন্য বাড়ি ভাড়া তোমাদের নিতে হবে। তো আমি যেহেতু লন্ডন প্রপারেই থাকি, তো আমি লন্ডন প্রপারের হিসেবেও বলছি এবং আউটসাইডে থাকলে তোমাদের কিরম হতে পারে সেটাও বলছি। জব যদি তোমার লন্ডনে হয়, তাহলে তোমার লন্ডন সারাউন্ডিং এ থাকাটা সুবিধে, কারণ তুমি লন্ডন থেকে দূরে গেলে হয়তো তোমার বাড়ি ভাড়াটা একটু কম হবে, কিন্তু তোমার ট্রাভেল এক্সপেন্স কিন্তু সেখানে অনেকটা বেশি হয়ে যায়। তাই লন্ডনের মধ্যে যদি তোমাদের থাকতে হয় তাহলে কিন্তু ১৭০০ থেকে ২৫০০ পাউন্ড অবধি তোমাদের বাড়ি ভাড়া হতে পারে, যেটা কিনা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ১,৭০,০০০ থেকে ২,৫০,০০০ অবধি তোমাদের খরচা হতে পারে বাড়ি ভাড়ার জন্য 2 বিএইচকে। যদি তুমি ফ্যামিলি নিয়ে আসো, বাচ্চা থাকে, 2 বিএইচকে মাস্ট। যদি 1 বিএইচকে নাও তাহলে কিন্তু এখানে এখন লন্ডনের মধ্যে ১৪০০ থেকে ২,০০০ এর মধ্যে তোমার 1 বিএইচকে হয়। জায়গা অনুযায়ী একটু কম বেশি হতে পারে।
বাট সেটাও কিন্তু 1,40,000 থেকে প্রায় 2,00,000 অবধি তোমার খরচা হতে পারে বাড়ি ভাড়া 1 বিএইচকে নিলে। আমরা 2 বিএইচকে তে থাকি, আমাদের ১৭০০ পাউন্ড বাড়ি ভাড়া, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1,75,000 টাকা মতো পড়ে এখন। তো এই একটা হিউজ অ্যামাউন্ট তোমাকে কিন্তু বাড়ি থাকার জন্যই ফার্স্ট এ খরচা করতে হবে। সে তুমি 1 বিএইচকেই নাও আর 2 বিএইচকেই নাও। এটা কিন্তু একটা খুব বড় খরচা, যেটা থেকে তুমি কোনোভাবেই রেহাই পাবে না। সো এই খরচাটা তো ফার্স্ট গেল। সেকেন্ড হচ্ছে যে এখানে মানে শুধু বাড়ি নিলেই হবে না। বাড়িতে জল, ইলেকট্রিসিটি, গ্যাস তুমি যাই ইউজ করো না কেন সেই সবকিছুর জন্যই তোমাকে কিন্তু আলাদা করে পে করতে হবে। এগুলো বিল হিসেবে তোমার কাছে আসে, তাই সেগুলোরও আলাদা চার্জেস আছে। তো মোটামুটি ৩০০ পাউন্ড থেকে ৫০০ পাউন্ড অব্দি তোমার এই টাকাটা ধরে রাখতে হবে পার মান্থ। যেটা কিনা মানে তোমার শীতকালে একটু বেশি হবে, গরমকাল এলে একটু কম হবে। কারণ শীতকালে হিটার যখন বাড়িতে চলবে তখন একটু বেশি হবে, গরমকালে এলে একটু কম হবে। বাট ৩০০ থেকে ৫০০ পাউন্ডের মধ্যে কিন্তু এই চার্জেসটা ভেরি করে। তো সেটাও মোটামুটি ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে আমি যদি দেখি। তো এই টাকাটা কিন্তু তোমার পার মান্থ লাগবেই। এন্টারটেইনমেন্টের জন্যেও এখানে টাকা লাগে। এন্টারটেইনমেন্টের টপিকে আমি পরে আসছি। আমি আগে বেসিক নিডস গুলো ক্লিয়ার করি, তারপর এন্টারটেইনমেন্টের টপিকে আসবো। তো বেসিক নিডস এর মধ্যে এরপর আসে খাওয়া-দাওয়া। তো খাওয়া-দাওয়াটাও লোকেদের একটু আলাদা হয়। সবাই সেম টাইপের খাবার খায় না। ভেজ খায়, কেউ নন-ভেজ খায়। তো মোটামুটি সেমই হয়, মানে একটু এদিক-ওদিক হতে পারে। তো যদি একা থাকো তুমি সেক্ষেত্রে হয়তো তোমার ৩০০ পাউন্ডের মধ্যে খাওয়া-দাওয়ার খরচাটা হয়ে যাবে। যদি ফ্যামিলি নিয়ে থাকো আর বাচ্চাও থাকে তাহলে খরচাটা একটু বেশি হবে। আমাদের যেমন এখন বাচ্চার ফর্মুলা বা এগুলো কিনতে লাগে না, বাচ্চা বড় হয়ে গেছে একটুখানি। সেইজন্য আমাদের ৬০০ থেকে ৭০০ পাউন্ডের মধ্যে পার মান্থের খাওয়া-দাওয়া ৩ জনের পুরোপুরি হয়ে যায়। কিন্তু যদি তোমার বাচ্চা ছোট থাকে, ফর্মুলা এগুলো প্রত্যেক মান্থে কিনতে হয় অনেকবার করে, তাহলে কিন্তু খরচাটা একটু বাড়তে পারে। তবুও ৬০০ থেকে ৭০০ পাউন্ড অ্যাপ্রক্সিমেট ধরে যদি রাখি, তাহলে সেটাও কিন্তু ৬০ থেকে ৭০,০০০ বা ৮০,০০০ অব্দি তোমাদের যেতে পারে ইন্ডিয়ান কারেন্সিতে যদি ধরে রাখো। এরপর যদি তোমরা আ ওয়ার্কিং হও, বোথ প্যারেন্টস ওয়ার্কিং হও, তাহলে বাচ্চাকে তোমায় নার্সারি রাখতে হবে। যেটার খরচা কিন্তু এখানে হিউজ। আমার মেয়েকে ২ দিনের জন্য নার্সারিতে রেখেছি আমরা, সেটাই ৫০০ পাউন্ডের ওপর খরচা। তাও হাফ ডে করে থাকে ২ দিন। ৫০০ পাউন্ডের ওপর খরচা হয় সেটা রাখতে। সেখানে যারা ফুল ডে এবং ৭ দিনের মধ্যে মানে ৫ দিনই ওকে নার্সারিতে রেখে তবেই কাজে যেতে পারবে, এরকম প্যারেন্টস হলে কিন্তু মোটামুটি ১৫০০ থেকে ১৮০০ পাউন্ড নার্সারি কস্ট রয়েছে। একেকটা নার্সারির একেক রকম চার্জেস, বাট ১৫০০ থেকে ১৮০০ পাউন্ড মানে ১,৫০,০০০ থেকে ১,৮০,০০০-৯০,০০০ টাকা অবধি কিন্তু তোমার নার্সারির জন্য আলাদা করে কস্ট ধরে রাখতে হবে। বাচ্চাকে তুমি যদি নার্সারিতে রেখে কাজে যাও, তোমার এই কস্টটা কিন্তু লাগবে। বাচ্চাকে তুমি ঘরে কোথাও ফেলে রেখে যেতে পারবে না। এখানে দেখার কেউ থাকে না। সো বাচ্চার নার্সারি কস্ট কিন্তু এখানে প্রচুর। স্কুলে গেলে বাচ্চার স্কুল টাইমটা হয়তো একটু ফ্রি চার্জেস দিয়ে তুমি পড়াতে পারো, সবকিছুই ঠিক আছে। বাট তার পরেও স্কুলের পরেও বাচ্চাকে নার্সারিতে রাখতে হবে। যে বাচ্চারা একটু বড়, তাদের প্যারেন্টসরা বোথ ওয়ার্কিং, তারা ৩-৪ ঘন্টা স্কুলে থাকার পরে বাকি টাইমটা নার্সারিতে গিয়ে থাকে। সেই কস্টটাও কিন্তু মানে মোটামুটি ১,০০০-১,২০০ পাউন্ড অব্দি চলে যায়। মানে ১,০০,০০০ ১,৫০,০০০ টাকা অবধি তোমাকে কিন্তু এতে ধরে রাখতেই হবে। তো এটা একটা বড় কস্ট। এগুলো বেসিক নিডস, যেগুলো তোমাদের অলওয়েজ লাগবে। এগুলো থেকে তোমরা রেহাই পাবে না। এরপরে আসি লাক্সারি, যেগুলো তুমি এন্টারটেইনমেন্ট এর জন্য করবে, যেমন ঘোরা, টিভি দেখা। ইভেন এখানে কোনো রকম যখন ওটিটি প্ল্যাটফর্ম দেখবে, সবকিছুর জন্যই কিন্তু তোমার টিভি লাইসেন্স নিতে হবে। তুমি বাড়িতে বসে ল্যাপটপ বা টিভিতে কিছু দেখবে, তোমার তোমার টিভি লাইসেন্স নিতে হবে, যেটা কিন্তু পার মান্থ ১৭৫ পাউন্ড করে তোমাকে দিয়ে নিতে হবে। যেটাও কিন্তু বেশ অনেকটাই টাকা। প্রায় ১৭-১৮,০০০ টাকা দিয়ে তোমাকে টিভি লাইসেন্স নিতে হবে। তবে তুমি গিয়ে টিভি বা কোনো ওটিটি দেখতে পাবে। এবং যেকোনো ওটিটি প্ল্যাটফর্মের চার্জ ইন্ডিয়ার থেকে এখানে কিন্তু অনেক বেশি। ধরো Netflix ইন্ডিয়াতে যদি আমি পার মান্থ ২০০ টাকা দিয়ে নিতাম, এখানে কিন্তু সেইটাই মানে সেই ভার্শনই মানে 720p বা 180p এর যে 1080p এর যে প্যাকেজটা হয়, সেটা কিন্তু এখানে ৮ পাউন্ড ৯ পাউন্ড, কখনো অফারে ৫-৬ পাউন্ডেও পাওয়া যায়। বাট স্টিল এটা অনেক বেশি। Amazon বলো, Netflix বলো বা যেকোনো ওটিটি প্ল্যাটফর্মের চার্জ কিন্তু ইন্ডিয়ার থেকে এখানে অনেক বেশি। সেটা বাকি ইন্ডিয়ান যে ওটিটি গুলো রয়েছে সেগুলো তো অনেকটাই বেশি, যেমন হইচই বা জি5 এগুলো এখানে অনেক কস্টলি। সেগুলোর চার্জেস আলাদা। যদি দেখতে চাও সেগুলো তোমরা নিজেদের হিসেবে তখন কাউন্ট করে নেবে। বাট এন্টারটেইনমেন্টের জন্য প্রায় পার মান্থ ২০০ পাউন্ড তোমাকে ধরে রাখতে হবে। কারণ টিভি লাইসেন্স মাস্ট। তার সাথে এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মের চার্জেস যদি ধরো ২০০ পাউন্ড,
মানে 20,000 টাকা প্রায় তোমার শুধু এন্টারটেনমেন্ট দেখার জন্য ধরে রাখতে হবে। এরপরে হচ্ছে বাইরে ঘুরতে যাওয়ার চার্জেস। যদি তুমি বাইরে কোথাও ঘুরতে যাও, তো উইকলি ধরো একদিনই ধরলাম উইকেন্ডে কোথাও ঘুরতে গেলে, এখানে বাইরে খেতে যাওয়ার কস্ট এতটাই বেশি, রেস্টুরেন্টের চার্জ এত বেশি। তো সেখানে ঘুরতে গেলে, খেতে গেলে বা ট্রান্সপোর্ট কস্ট সব মিলে তোমার, মানে যদি একটা ফ্যামিলি নিয়ে তুমি ঘুরতে যাও, মিনিমাম 100 পাউন্ড তোমার উইকে খরচা হবে শুধু মানে ঘোরার জন্য। তাহলে 4 টে সপ্তাহে মোটামুটি 400 থেকে 500 পাউন্ড তোমার ঘোরার জন্য খরচা। শুধু যদি তুমি শুধু লন্ডনের এরিয়ায় ঘোরো। এবার লন্ডন থেকে একটু দূরে কোথাও ঘুরতে গেলে তোমাকে ট্রেন ভাড়া করতে হবে। ট্রেন ভাড়ার কস্টও কিন্তু বেশ কস্টলি আছে। তখন কিন্তু চার্জেসটা সেখানে বাড়তে পারে। আমি শুধু লন্ডন এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করলে, চিল করলে, সেই হিসেবে যদি তোমাকে বলি, তাহলে কিন্তু 400 থেকে 500 পাউন্ডে মান্থলি হয়ে যাবে। মাঝে, মাঝে যদি তুমি বাইরেও কোথাও ঘুরতে যাও লন্ডন থেকে কিছুটা দূরে বা কান্ট্রি সাইড এদিক ওদিকে, তাহলে কিন্তু সেই কস্টটা অনেকটাই বেড়ে গিয়ে মানে তখন হয়তো উইকলি তোমার মানে ওই ঘোরাটারই 500 পাউন্ড চলে গেল, এরকম হতেই পারে। তো সেগুলো ডিপেন্ড করছে তোমাদের নিজেদের চয়েসের ওপরে। বাট এটার জন্য তুমি একটা মান্থলি 500 পাউন্ড 600 পাউন্ড ধরে রাখতে পারো, যেটা তুমি বাইরে বেরোলেই এখানে কিন্তু তোমার খরচা হবে। এরপর যদি তুমি গাড়ি কেনো, লাইসেন্স পাওয়া তো এখানে বেশ বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, ডিফিকাল্ট জব। মানে লাইসেন্স যদি পেয়েও যাও, গাড়ি কিনতে যেমন খরচা লাগবে, গাড়ির ইএমআই দিতে হবে, সেরকমই কিন্তু আবার গাড়ি পার্কিং করার জন্য এখানে রোডে কিন্তু বেশ টাকা দিতে লাগে। মানে ধরো গভর্নমেন্টকে তোমাকে একটা পে করতে হবে, যার জন্য মানে তুমি রোডে গাড়ি রাখতে পারো। অনেকের বাড়িতে পার্কিং থাকে না, রোডেই এখানে গাড়ি রাখা থাকে, তার জন্য কিন্তু গভর্নমেন্টকে একটা চার্জ দিতে হয়, যেটা হয়তো মিনিমাম চার্জেস। বাট এই চার্জেস গুলো কিন্তু হিডেন চার্জেস, যেগুলো তোমার মানে লাইফস্টাইল চালানোর জন্য তোমাকে ধরে রাখতে হবে। সো সেই সমস্ত মিলে কিন্তু তোমার কাছে মানে আরো 100 পাউন্ড ধরো তোমাকে এই সমস্ত কারণেও ধরে রাখতে হবে। সো আমি টোটাল যে সমস্ত টপিক গুলো তোমাকে বললাম, এই সমস্ত টপিক গুলোতে যা, যা চার্জেস আমি তোমাকে বললাম, এগুলো বেসিক তোমার এখানে এলে লাগবে। তো এই চার্জেস গুলো কাউন্ট করে টোটাল কত টাকা হচ্ছে সেটা তোমরা একটা হিসেব করে নিতেই পারছো। এরপর তোমরা ডিসাইড করো যে তোমরা এখানে যদি আসো, তো তোমাদের ঠিক কত টাকা স্যালারি হওয়া উচিত মান্থলি বা ইয়ারলি, যাতে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে বা তুমি একা এলেও এখানে সুন্দর করে সার্ভাইভ করে থাকতে পারো। দেখা গেল তুমি এখানে এলে, টাকা জমলোই না কিছু, সবই খরচা হয়ে যাচ্ছে। আর মানে ইভেন তোমার নিজের লাইফস্টাইল চালাতে গেলেও তোমাকে তখন বাড়ি থেকে বা ইন্ডিয়া থেকে টাকা নিয়ে আসতে হচ্ছে, তাহলে কিন্তু এখানে আসার ডিসিশনটা খুবই বাজে হবে, খুবই ভুল ডিসিশন হবে। মানে তুমি এখানে এসেছো, এসে কিছুই করতে পারছো না, তোমার নিজের মানে জমানো টাকা খরচা করছো, সেটার তো কোনো মানে হয় না। আর তুমি এত দূরে এসে যদি তুই টাকা জমাতেই না পারো, শুধু লাইফস্টাইল চালাতেই তোমার সব টাকা খরচা হয়ে যায়, তাহলেও তোমার এসে কিন্তু কোনো লাভ নেই। আর আমি নিজে এখানে এখনো জব জয়েন করিনি, বিকজ আমার বাচ্চাকে আমি ফুল টাইম নার্সারিতে রেখে নিজে যদি জব জয়েনও করি, তো আমার যা টাকা ওখান থেকে আর্ন হবে 90% আমার নার্সারির পেছনে চলে যাবে। দ্যাটস ওয়াই আমি ফ্রিল্যান্সিং এ যা যা কাজ পাই সেগুলোই করি। দুদিন আমার মেয়ে নার্সারি যায়, আমি চেষ্টা করি তোমাদের এই ব্লগের কাজগুলো সেই দুদিনের মধ্যে সেরে নেওয়ার, বা আমি ফ্রিল্যান্সিং এখানে ফটোগ্রাফি করি, সেগুলো যখন উইকেন্ড থাকে, মোস্ট অফ দ্য ডে উইকেন্ডেই এখানে ইভেন্টস হয় তখন করার। তো আমি এভাবে ম্যানেজ করে চালাচ্ছি। আমি নিজেও কিন্তু জব জয়েন এই জন্যই করতে পারিনি, কারণ এতটাই হিউজ খরচা। আর আমরা যেহেতু লন্ডনে থাকি, কারণ আমার হাসব্যান্ডের অফিস লন্ডনে, অফিসে এখন যাওয়া কিন্তু এখানে চালু করে দিয়েছে। ম্যাক্সিমাম অফিসই চাইছে 2 থেকে 3 দিন বা 4 দিন অফিস আসতে। কারণ অফিস এরিয়াগুলো প্রায় অ্যাবান্ডন হয়ে পড়ে রয়েছে। তো লন্ডন গভর্নমেন্ট চাইছে যে তারা অফিসগুলোকে আরো চালু করুক, যাতে তাদের বিল্ডিংগুলো মানে বিল্ডিং এ লোকজন আসা স্টার্ট করে এবং বিল্ডিং গুলো পুরো কাজের মানে কাজের জন্য ব্যবহার হয়, নাহলে পুরো অ্যাবান্ডন বিল্ডিং হয়ে ভুতুড়ের মতো পড়ে রয়েছে। এত বড় বড় অফিস বিল্ডিং, সেগুলো ফালতু পড়ে রয়েছে, সেজন্য অফিসে কিন্তু মোস্ট অফ দা লোকজনকেই ডাকছে যে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন। এবার 2 থেকে 3 দিন যদি তুমি লন্ডন থেকে দূরে বাড়ি নাও, সেখানে গিয়ে হয়তো তুমি 1100 1200 বা 1400 পাউন্ডের মধ্যে 2 BHK পেয়েও গেলে, বাট সেখান থেকে আসা যাওয়া করার জন্য ট্রেনের যে ভাড়া, 2 3 দিন করে সপ্তাহে আসতে যেতে তুমি যদি কাউন্ট করে দেখো, তখন তুমি দেখবে তোমার সেই 1700 থেকে 1800 পাউন্ড খরচা ট্রান্সপোর্টের পেছনে, ওই সব মিলে বাড়ি ভাড়া ট্রান্সপোর্ট নিয়ে চলেই যাচ্ছে। উল্টে তোমার ট্রাভেলিং টাইমটাও অনেক বেড়ে যাচ্ছে। সেই জন্যই লন্ডনের মধ্যে তোমাকে থাকতেই হবে। তো এই জন্য এখানে প্রচুর এখন কস্ট। তো আমি তোমাদের সবকিছু পয়েন্টগুলোকেই ব্রিফ করে বললাম। এরপরে তোমার বাড়ি নেওয়ার সাথে, সাথে আরো একটা হিডেন চার্জেস আছে, যেটা আমি তোমাদেরকে বলে দিই। এখানে কাউন্সিলকে ট্যাক্স দিতে হয়। তুমি যদি বাড়ি ভাড়া নিয়েছো 2 BHK, 1 BHK, 3 BHK, এগুলোর উপর ডিপেন্ড করে, এরিয়ার উপর ডিপেন্ড করে কাউন্সিলকে ট্যাক্স দিতে হয়।
বাড়িতে যেরকম গ্যাস, ইলেকট্রিসিটি বা তোমার জলের জন্য মানে বিল আসবে, সেরকম কাউন্সিল ট্যাক্সেরও একটা বিল আসে। সেটাও মোটামুটি ২০০ থেকে ৩০০ পাউন্ড হয়। যেটা কিনা মানে ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা। সেই টাকাটাও কিন্তু তোমাকে পার মান্থ ধরে রাখতে হবে। তাহলে বুঝতেই পারছো যে লাইফস্টাইল এখানে কতটা এক্সপেনসিভ। লোকেরা খালি মনে করে যে বিদেশে আছে, আহাহা! কি ভালো। এখানে কিন্তু লাইফস্টাইল প্রচন্ড এক্সপেনসিভ এখন। এবং সত্যি কথা বলতে এখানে দেখার কেউ নেই। বাড়িতে থাকলে তবু বাচ্চাকে দেখার কেউ না কেউ থাকে, ফ্যামিলি থাকে। এখানে কিন্তু সেটাও কেউ নেই। নিজের কাজ সম্পূর্ণ A to Z নিজেকে করতে হয়। শরীর খারাপ হোক কি শরীর ভালো থাকুক, সবকিছু নিজেকে করতে হয়। তাই যদি আসো সেই মাইন্ডসেট নিয়ে সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে তবেই কিন্তু এসো। আমি তোমাদেরকে এটাই বলব। আদারওয়াইজ এখানে এসে কিছুদিন পরেই মনে হবে যে সাফোকেটেড লাগছে বা পারছো না, আবার ফিরে যেতে হবে। এর থেকে বেটার সমস্ত দিকগুলো দেখে যাচাই করে দেন ডিসিশন নিও। কারণ এখন ভিসার রুলসও প্রচন্ড হার্ড হতে চলেছে। ডিপেন্ডেন্টদের জন্য তো প্রচন্ড হার্ড হতে চলেইছে। প্লাস যারা এমনিও এপ্লাই করছে, যারা লো স্কেল স্যালারি, তাদের জন্যও ভিসা রুলস প্রচন্ড মানে টাফ হতে চলেছে। তো তাই একটু ভেবেচিন্তে তোমরা ডিসিশন নিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।